নমস্কার, আমি শতদল সাহা ঘোষ আবার এসে গেছি তোমাদের সাথে। আমাদের আগের ভিডিওতে আমরা স্টাফিং অবধি করেছিলাম, স্টাফিং এর রিক্রুটমেন্টটা অবধি করে নিয়েছিলাম। আজকে আমরা আবার এসে গেছি বাকি পোর্শন অফ দ্য স্টাফিং করার জন্য। আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের সেমিস্টার 4 এর ফার্স্ট চ্যাপ্টার। সেমিস্টার 4 এ কিন্তু আমাদের এমসিকিউ আর নেই, আবার সমস্তটাই আমাদেরকে এবার ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। এসএকিউ টাইপ 1 2 মার্কসের, এসএকিউ টাইপ 2 3 মার্কসের। যদি কেউ মিস করে গিয়ে থাকো আগের আমাদের ভিডিওটা, তার জন্য আরেকবার মনে করিয়ে দিচ্ছি, জাস্ট আ স্মল রিক্যাপিচুলেশন। আর ডিকিউ টাইপ 5 মার্কসের। তো এবার আমরা শুরু করছি আমাদের যেখানে আমরা আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে। So business studies semester 4, it's all done by me. Now chapter 8, staffing. আমরা আগের ভিডিওতে আমরা যেটা যতটুকু করেছিলাম সেটা হলো স্টাফিং কি, স্টাফিং এর ইম্পর্টেন্স কি, হোয়াট আর দ্য স্টেপস ইন দ্য প্রসেস অফ স্টাফিং, যেখানে আমরা ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট সমস্তগুলোটা পড়েছিলাম। তারপরে ছিল আমাদের রিক্রুটমেন্টের মধ্যে আমরা পড়েছিলাম ইন্টারনাল সোর্স অ্যান্ড এক্সটার্নাল সোর্স। এবার সেই ইন্টারনাল সোর্স আর এক্সটার্নাল সোর্সেস আমাদের কি ছিল, মেথডস, হোয়াট ওয়ার দ্য মেথডস, ট্রান্সফার, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারনেট, এই সমস্তগুলো আমরা অলরেডি করে নিয়েছি, তাদের অ্যাডভান্টেজেস কি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস কি। এবার আমরা আসবো আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ সিলেকশন। রিক্রুটমেন্টে কিন্তু আমরা কি জেনেছিলাম যে রিক্রুটমেন্ট মানে হলো যেখানে নাকি আমরা লোকজনকে খুঁজে পেতে বের করে নিয়ে আসি। we are searching for a prospective candidate, আমরা একটা প্রপার prospective candidate কে খুঁজে বার করার চেষ্টা করি with the help of recruitment. We pursue them to apply for the post, that was recruitment. That is why recruitment কে কিন্তু আমরা একটা পজিটিভ প্রসেস বলি, বিকজ এ আরো লোকজন জড়ো করে নিয়ে আসে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড রিক্রুটমেন্টের পরেই কিন্তু আমরা সিলেকশন করি, বাট সিলেকশনকে we call it as a negative process. এবার এই পজিটিভ প্রসেস আর নেগেটিভ প্রসেসের কনসেপ্টটা কি? পজিটিভ মানে অ্যাডিশন, নেগেটিভ মানে সাবট্রাকশন। জানি তো আমরা ছোটবেলা থেকেই পজিটিভ প্লাস মানে বাড়তে থাকে, নেগেটিভ মাইনাস মানে কম হতে থাকে। তো পজিটিভ প্রসেস কেন ছিল? বিকজ আমরা ওখানে লোকজনকে সব আলাদা আলাদা সোর্সেস থেকে জড়ো করে নিয়ে আসছিলাম। আর এটা নেগেটিভ প্রসেস কেন কি আমরা এই যে এতগুলো লোককে জড়ো করে রিক্রুটমেন্টে নিয়ে এসেছি, এই জড়ো করা লোকগুলোর থেকে এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে হু ইজ দ্য অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, হু ইজ দ্য রাইট পারসন আমার ওই পার্টিকুলার রাইট পোস্টটার জন্য, যাকে আমি ফিল আপ করতে পারি। তাই জন্য আমরা এখান থেকে কিন্তু কাট ছাট করা শুরু করে দেবো। উই আর গোয়িং টু ডিডাক্ট পিপল আউট অফ দ্যাট বাঞ্চ। যতটা বাঞ্চ আমরা পেয়েছিলাম তার মধ্যে থেকে এবার আমরা মাইনাস করতে শুরু করব যাদের আমাদেরকে দরকার নেই। এবার যদি আমি 100 জন লোক পেয়ে থাকি 10টা পোস্টে ফিল আপ করার জন্য, আমি ডেফিনেটলি 100 জন তো আমার প্রসপেক্টিভ ক্যান্ডিডেট হবে না। কেউ তোমাদের একটু আগে বলেছিলাম, কেউ হিস্ট্রির জন্য হবে, কেউ পলিটিক্যাল সায়েন্সের জন্য হবে, কেউ জিওগ্রাফির ব্যাকগ্রাউন্ডে হবে, কেউ বাংলা, ইংরেজি, হিন্দি, অন্য ভাষার ব্যাকগ্রাউন্ডে থেকে হবে। আমার যদি এটা অ্যাকাউন্টেন্টের কাজ হয়, আমি কি এই সমস্ত লোকগুলোকে দিয়ে কাজ করাতে পারবো? কিন্তু লোক তো বুঝবে না যে আমার কোন পোস্টের জন্য। লোক তো সবাই ট্রাই করেছিল যে আমি যদি একটা চাকরি পেয়ে যাই, কারণ তোমরা সবাই জানো চাকরির বাজার এখন খুব খারাপ। তাই জন্য আমাকে এবার সিলেকশন প্রসেসে আসার জন্য আমাকে এবার মাইনাস করতে হবে অতগুলো লোকের থেকে। Now what is selection? Selection refers to the process of choosing the most suitable candidate. Again, most suitable candidate, because আমার কাছে তো অনেক ক্যান্ডিডেটস রয়েছে। রিক্রুটমেন্টে তো আমি প্রচুর ক্যান্ডিডেট জড়ো করে নিয়ে এসেছি, যাকে পেয়েছি তাকে বলেছি চলো অ্যাপ্লাই করো। এবার আমাকে মোস্ট সুটেবল ক্যান্ডিডেট যে, তাকে চুজ করতে হবে ফ্রম দ্য লিস্টেড অ্যাপ্লিকেন্টস টু ফিল দ্য ভেকেন্ট পোস্ট। আমার কাছে যে ভেকেন্ট পোস্টটা আছে তার জন্য বেস্ট লোকটাকে আমাকে খুঁজে বার করতে হবে ইন দ্য অর্গানাইজেশন। আমাদের যে অর্গানাইজেশনে পোস্টটা ভেকেন্ট হয়েছে, সেই ভেকেন্ট পোস্টটা ফিল আপ করার জন্য আমাকে বেস্ট লোকটাকে চুজ করে বের করতে হবে। সিলেকশনটাকে আমরা কি বলি? সিলেকশনটাকে আমরা নেগেটিভ প্রসেস বলি। Why? Because selection is a negative process as it chooses the right person for the right post from the list of many
পোটেনশিয়াল ক্যান্ডিডেট, সবাই নিজেকে মনে করছে আমি একদম পারফেক্ট লোক এই পোস্টটার জন্য। তো আমাকে ওই সব পোটেনশিয়াল যে ক্যান্ডিডেটস আছে, যেটা নাকি আমি রিক্রুটমেন্টে চুজ করে নিয়ে এসেছিলাম, ওদেরকে পারসিউ করেছিলাম আমার এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে, সেই লোকগুলোকে কিন্তু আমাকে মাইনাস করতে হবে এবং আমাকে রাইট পারসনকে চুজ করতে হবে ফর দ্য পার্টিকুলার জব। সো দিস ইজ আওয়ার সিলেকশন। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা আসি আমাদের নেক্সট পার্ট, যে এই যে আমরা সিলেকশনটা করছি, এই সিলেকশনটা তো এমনি এমনি করা যায় না। আমি বললাম তুমি সিলেক্ট হলে, তুমি সিলেক্ট হলে, তুমি সিলেক্ট হলে, এইভাবে করা যায় না। এই সিলেকশনটা প্রসেসের জন্য আমাদের একটা লম্বা প্রসেস মেনটেন করতে হয়, বিকজ আদারওয়াইজ আমাদের মধ্যে কমিউনিকেশনের প্রবলেম হবে, একটা কেওটিক সিচুয়েশন হবে। কেন কি আমি যদি হই, আমি বলবো আমার লোককে রাখছি, তুমি যদি থাকো তুমি বলবে তোমার লোককে রাখছি। তাই জন্য একটা প্রপার সিলেকশন প্রসিডিওর আছে। এই প্রসিডিওরটা যারা যারা মিট আপ করতে পারবে তাদেরকে চুজ করা হবে ফর দ্যাট পার্টিকুলার পোস্ট। এবার দেখে নিই হোয়াট আর দ্য স্টেপস ইনভলভড ইন দ্য সিলেকশন প্রসেস। Okay, the first one is receiving and screening of the application form. আমরা প্রথমে বলেছিলাম না, রিক্রুটমেন্টে কি হয়, সবাই নিজেদের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন জমা করে। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। সবাই নিজের নিজের তরফ থেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন জমা করে। এবার আমি ওই যে সমস্ত আলাদা আলাদা ক্যাটাগরির লোকজনের থেকে কি করব, রিসিভ করেছিলাম, সেটাকে আমরা স্ক্রিন করা শুরু করব অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো আমরা পেয়েছিলাম তার। নেক্সট আমরা একটা প্রিলিমিনারি ইন্টারভিউ কল করব। প্রিলিমিনারি ইন্টারভিউটা কেন দরকার? কেন কি, whether that person is really eager or the person is really suitable for that particular job, এই সমস্তগুলো জানার জন্য আমরা একটা প্রিলিমিনারি ইন্টারভিউ কল করি। তারপরে যখন আমরা ওই প্রিলিমিনারি ইন্টারভিউটা দেখি সে ক্লিয়ার করতে পারছে, সে সুটেবল, তখন তাকে আমরা কি করি, তাকে একটা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম দিই আমাদের অর্গানাইজেশনের। এই ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মটা তাকে আমরা বলি আপনি ফিল আপ করুন। এবার এই ব্ল্যাঙ্ক, দেখো এই প্রথম যে আমাদের পার্টটা ছিল যে রিসিভিং এন্ড স্ক্রিনিং, এই রিসিভিং এন্ড স্ক্রিনিং এ কিন্তু অলরেডি কিছু কিছু লোক কাটছাট হয়ে বাদ চলে গেছে। তারপরে প্রিলিমিনারি ইন্টারভিউ কল করেছিলাম, এই প্রিলিমিনারি ইন্টারভিউতেও আমাদের 2-3 জন মাইনাস হয়েছে। তারপরে যখন আমি সেন্ডিং ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কি কি থাকতে পারে, আমার নিজস্ব বায়োডেটা থাকবে, মানে আমাদের সিভিটা থাকে, যার মধ্যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, যার মধ্যে আমাদের কি কি হবিজ থাকে সেগুলো থাকে, যার মধ্যে আমরা কোথা থেকে কি কি ট্রেনিং নিয়েছি সেগুলো থাকে, আমরা কোনো পাস্ট আমাদের এক্সপিরিয়েন্সেস আছে কিনা সেগুলো থাকে, আমাদের মেডিকেল কিছু কমপ্লিকেশনস থাকলে সেইগুলো দেওয়া হয়, জমা দেওয়া হয়। তো এবং আমাদের কিছু রেফারেন্সেস, যারা নাকি আমাদেরকে চেনে, এরকম কিছু রেফারেন্সেস, আমাদের ডিটেল সমস্ত কিছু আমাদের এই সেন্ডিং ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমাদেরকে দিতে হয়। তো এই যে সব অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা দিচ্ছি, এদের মধ্যে আমাদের কি কি থাকে আমি আবার বলে দিচ্ছি। পার্সোনাল কোয়ালিফিকেশন, দেন আমাদের নর্মাল যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস গুলো আছে সেই কোয়ালিফিকেশনস গুলো, পার্সোনাল ইনফরমেশন গুলো, এবং আমাদের যে রেফারেন্সেস গুলো থাকে সেই রেফারেন্সেস গুলো। এরপরে আমরা একটা রিটেন এক্সামিনেশন ওদেরকে কন্ডাক্ট করাই, বিকজ এই অ্যাপ্লিকেশন যখন আমরা পেলাম, এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর আমাদের যে নর্মাল স্ক্রিনিং প্রসেস তার মধ্যে থেকে ওদেরকে দিই, যারা নাকি অ্যাপ্লিকেশন জমা করেছে, এদেরকে আমরা একটা রিটেন এক্সামিনেশনের মধ্যে বসতে বলি। নর্মাল রিটেন এক্সামিনেশন দেয় তারা, ওই এক্সামিনেশনের মধ্যে থেকে যারা নাকি টার্ন আপ করে তাদের আমরা ভেরিফিকেশন অফ দ্য কোয়ালিফিকেশনস ফ্রম দ্য ফর্ম, তখন তাদের মধ্যে থেকে আমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি রিসিভ করেছি, কিন্তু আমাদের ভেরিফিকেশনটা আমরা কখন করি, এই পার্টে কি, যখন নাকি ওই রিটেন এক্সামিনেশনের থেকে কিছু লোক অলরেডি মাইনাস হয়ে গেছে। এবার আমাদের রিটেন এক্সামিনেশনের পর ভেরিফিকেশন অফ দ্য কোয়ালিফিকেশনস, যে এরা যারা এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে নিজেদের কোয়ালিফিকেশনস গুলো লিখেছে তারা ঠিকঠাক লিখেছে কিনা, তারা সঠিকভাবে নাকি কোথাও থেকে কিছু অন্যরকম ভাবে ব্যবস্থা করেছে, সেগুলো আমরা এখানে ভেরিফাই করি। এবারে যখন আমরা এই ভেরিফিকেশন গুলো করে ফেললাম, তখন আমরা বুঝতে পারলাম আমাদের কিছু পার্টিকুলার প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস হলো। এই প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস গুলোকে নিয়ে আমরা কি করি, আমরা কিছু সাইকোলজিক্যাল টেস্ট করি। নাও সাইকোলজিক্যাল কিছু আমাদের যে টেস্টগুলো আছে, এই টেস্টগুলো কি হয় শোনো। দ্য ফার্স্ট ওয়ান ইজ aptitude intelligence test, next is aptitude test,
Next is personality test. Fourth one is interest test, and the last one is job knowledge test. এবার এই টেস্টগুলো কি কি? ইন্টেলিজেন্স টেস্ট আমাদেরকে কি করায়? ইন্টেলিজেন্স টেস্ট আমরা কি মানে দেখি? রিসেপশন পাওয়ার, মেমোরি পাওয়ার অ্যান্ড দ্য রিজনিং পাওয়ার। রিসেপশন পাওয়ার, কতটা কিভাবে রিসেপশন করতে পারছে, ওদের মেমোরি কিভাবে কাজ করছে, মেমোরিটা আমাদের শার্প এনাফ কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের যে রিজনিং পাওয়ার, মানে কোনো একটা পরিস্থিতিতে থেকে তারা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। তো রিজনিং পাওয়ার, তো এই রিসেপশন পাওয়ার, মেমোরি পাওয়ার এবং রিজনিং পাওয়ার, এই তিনটে আমরা কিসে দেখি? আমরা দেখি ইন্টেলিজেন্স টেস্টে। কারেক্ট? তো এখানে লিখে দিই আমাদের কি কি দেখি। মেমোরি পাওয়ার, রিসেপশন পাওয়ার, এই সমস্ত পাওয়ারগুলো আমরা কিন্তু দেখি হলো ওদের, এবং রিজনিং পাওয়ার। ইয়েস, এই তিন রকম পাওয়ার আমরা ওদের চেক করে নিই আমাদের ইন্টেলিজেন্স টেস্টে। এরপরে আসছি অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউডটা টেস্টটা কি? অ্যাপটিটিউড টেস্ট মানে হলো ইট ইজ আ টেস্ট which means to measure the ability of a candidate to learn a new job. একটা নতুন কাজ সে কত তাড়াতাড়ি, কত সহজে লার্ন করতে পারছে। একটা কাজে আমি যে কাউকে রাখছি, নতুন একজন লোককে, সে ওই নতুন কাজটা কত সহজে, কত তাড়াতাড়ি গ্রাস্প করতে পারছে, নিয়ে নিতে পারছে, নিয়ে তার উপরে কাজ করতে পারছে, এটা তাদের অ্যাপটিটিউড টেস্টে আমরা বুঝতে পারি। তো এই অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু তাদের পাওয়ারটাকে বোঝায়, যে সে কত তাড়াতাড়ি একটা নতুন জবকে গ্রাস্প করতে পারছে বা কত তাড়াতাড়ি নতুন কাজটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে। এরপরে আসছি পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্ট তোমরা বুঝতেই পারছো, ওই পার্টিকুলার জবটার জন্য ওদের পার্সোনালিটিটা ম্যাচ করছে কিনা, ফিট করছে কিনা, সেটা আমরা দেখি। এরপরে আমরা দেখি জব নলেজ টেস্ট, মানে ইন্টারেস্ট টেস্ট, মানে তার কি কি জিনিসে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টটা যদি না থাকে কারোর কোনো কাজ করার বা ওই পার্টিকুলার জবটা করার, তাহলে কিন্তু সে ওই কাজটা ঠিকভাবে করতে পারবে না। যদি ইন্টারেস্টই না থাকে তাহলে আমরা কি করে তাকে দিয়ে কাজ করাবো? তাই জন্য ইন্টারেস্টটা থাকা তার কিন্তু খুব দরকার, যে ক্যান্ডিডেটসের লাইকস এবং ডিসলাইকস কি কি আছে, ওয়েদার দে আর ইন আ পজিশন, তারা যায় মানে ঠিক মতন যে কোনো নতুন জিনিস শেখার মতন আগ্রহ আছে, তাদের লাইকস আছে, তাদের কি কি ডিসলাইকস আছে, এগুলো আমরা তারা কিন্তু জেনে নিতে পারি। এবং জব নলেজ টেস্ট বলছে যে জব নলেজ টেস্টে এক্সিস্টিং স্কিলস অফ দ্য ক্যান্ডিডেটস আর মেজার, ওদের কি কি স্কিল আছে যে ওরা এই কাজটা ঠিক মতন করতে পারবে কিনা সেটা দেখার জন্য। নেক্সট, এই যখন আমাদের এই টেস্টগুলো হয়ে গেল, তখন আমরা এই টেস্টগুলোকে কমপ্লিট করে নিলাম সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে, তারপরে আমরা আসি একটা ফাইনাল ইন্টারভিউ। ফাইনাল ইন্টারভিউ মানে কিন্তু আমি অলরেডি ওপরের সমস্ত কিছুটা কভার করে নিয়েছি। আমি যখন সমস্তটা কভার করে নিয়েছি, একদম ফাইনাল রাউন্ডের ইন্টারভিউতে এসেছি। ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ মানে ওই সেই 100টা লোক আর কিন্তু নেই, তখন কিন্তু 10টা পোস্টে, যদি 10টা পোস্ট থাকে, 10টা পোস্টের জন্য ম্যাক্সিমাম 15টা লোক রয়েছে। এই 15 জন লোককে কিন্তু আমি ডেকেছি আমাদের ফাইনাল ইন্টারভিউ রাউন্ডে। ফাইনাল ইন্টারভিউ রাউন্ডে তোমরা সবাই জানো ফাইনাল ইন্টারভিউ কেমন হয়। একটা ইন্টারভিউ, একটা জবের জন্য যখন ইন্টারভিউ করছো, তখন 2-3 জন প্যানেল অফ জাজেস বসে থাকেন, তাদের সামনে গিয়ে তোমাকে সমস্ত কিছু দেখতে হয়। নেক্সট আমরা আসছি হলো আমাদের নেক্সট রেফারেন্স চেক। এই যে আমাদের আমরা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম 3 রকম জিনিস দিতে হয়, তার মধ্যে একটা ছিল রেফারেন্স, একটা ছিল পার্সোনাল ইনফরমেশন, একটা ছিল কোয়ালিফিকেশন, এডুকেশনাল অর আদার কোয়ালিফিকেশনস, অ্যান্ড লাস্ট ওয়ান ওয়াজ রেফারেন্স, যে আমাকে চেনে এরকম 3-4 জনের নাম দিতে হবে, 2 জন তো মিনিমাম দিতেই হয়। তো এবার আমরা এই রেফারেন্স চেকে কিন্তু এই যে এখানে পেয়েছিলাম রেফারেন্সেস গুলো, তার রেফারেন্সটাকে আমাদেরকে চেক করে দেখতে হয় যে ওয়েদার এই লোকটা সঠিক যাদের নাম দিয়েছিল তারা ঠিক লোক কিনা, বা তারা ওর সম্বন্ধে কোনো কি মানে কমেন্ট করছে, কি ইমপ্রেশন দিচ্ছে, সেটা আমাদেরকে চেক করে নিতে হয়। এবার আমরা যখন সমস্তটা কিছু দেখে নিলাম, লাস্টলি উই উইল টেক দ্য সিলেকশন ডিসিশন, যে হ্যাঁ এদেরকে আমি সিলেক্ট করতে পারি। নাও আফটার টেকিং দ্য সিলেকশন ডিসিশন উই গো ফর দেয়ার
মেডিকেল টেস্ট, তারপরে ওদেরকে মেডিকেল টেস্টের জন্য ফুল বডি চেক আপের জন্য পাঠাতে হয়। বিকজ হতে পারে আমি এমন একজন কাউকে সিলেক্ট করে নিয়ে আসলাম যে নাকি খুব রুগ্ন বা তার শরীরের মধ্যে অনেক রকম কিছু মানে মেডিকেল কমপ্লিকেশনস আছে, তাহলে তো তাকে রাখার পরের দিন থেকেই সে হসপিটালে যাবে আর বাড়িতে আসবে, সে আমার কাজটাও ঠিক মতন করতে পারবে না। অ্যান্ড অ্যাজ অ্যান এমপ্লয়ি, সে যখন আমার এমপ্লয়ি হয়ে যাবে তার প্রতি আমার দায়বদ্ধতা বাড়তে থাকবে, তার মেডিকেল মানে সমস্ত কিছুর দায়বদ্ধতা আমার হয়ে যাবে, তখন আমার তার পেছনে খরচাটা অনেক বেড়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমার মেডিকেল টেস্টটা প্রপারলি চেক করে দেখা খুব জরুরি। যখন আমি মেডিকেল টেস্টেও ফাইনালি ক্লিয়ার করে গেল, লাস্টলি উই উইল অফার আ লেটার টু দেম, দ্যাট ইজ কল্ড জব অফার। আমি তখন তাকে জবটা অফার করব, সিলেকশন প্রসেসের সেকেন্ড লাস্ট। অ্যান্ড লাস্টলি যখন সে জব অফারটাকে একসেপ্ট করলো, জব অফার করার পরে তারা তো অ্যাকসেপ্টেন্স দেবে একটা, তো যেই আমি অ্যাকসেপ্টেন্সটা পেয়ে গেলাম এখানে, লাস্টলি উই উইল গো ফর দ্য কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট, যে তোমার সাথে আমি এতদিনের জন্য একটা কন্ট্রাক্ট করছি। সো দিস ইজ আওয়ার হোল স্টেপ involved in the selection process. Now, এই যে সিলেকশনটা সম্বন্ধে আমি এত কিছু তোমাদেরকে বললাম, সিলেকশনটার is a process which is going to negate some people, যেটা নাকি আমরা জড়ো করে এনেছিলাম in our recruitment process. So recruitment এর আগের স্টেপ, পরের স্টেপটা is selection. So what is the basic difference between recruitment and selection? This is a very important question for you for 5 marks as well. হ্যাঁ, 5 marks এর জন্য আসতে পারে, আবার 2 marks এর জন্য কিভাবে আসতে পারে, answer any 2 point of difference। যখন 2 point of difference হচ্ছে তখন আমার সেটা 2 marks হয়ে যাচ্ছে, যে এটা পুরো অ্যান্সার লিখতে হচ্ছে, it becomes for a 5 marks question. Now difference between a recruitment and a selection. Recruitment টা কি দেখো, first is meaning. Recruitment is a process of searching candidates, search যেমন আমাদের দেখায় না মাঝে মধ্যে searching সেই searching the candidates for filling the vacant post. আর selection কি, selection is a process of choosing the right candidate for offering the jobs. Now second one is purpose. Purpose of recruitment is to attract the maximum number of candidates to the vacant post. যত ম্যাক্সিমাম লোক পারবো আমি সবাইকে কিন্তু খুঁজে নিয়ে আসবো রিক্রুটমেন্টের সময়। কিন্তু সিলেকশনের পারপাস কি, দ্য পারপাস অফ সিলেকশন is to choose the most suitable candidate for filling the vacant post. বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার আসি নেচার। এটা আমি কিন্তু বারবার ডেফিনেশন বলার সময়ও বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা টার্মের সাথে আমি এই দুটো টার্মিনোলজি কিন্তু অবশ্যই ইউজ করছি। একটা হলো রিক্রুটমেন্ট ইজ এ পজিটিভ প্রসেস, অ্যাড করে সবাইকে ডেকে আনে, সো ইট ইজ এ পজিটিভ প্রসেস। অ্যান্ড সিলেকশন মাইনাস করে, নেগেট করে, মানে ইট ইজ আ নেগেটিভ প্রসেস। নেক্সট সিকোয়েন্সে দেখো, রিক্রুটমেন্ট টেক্স প্লেস প্রায়ার টু সিলেকশন। আমি এক্ষুনি বললাম সিলেকশনের জাস্ট আগের পার্টটা রিক্রুটমেন্ট, আর রিক্রুটমেন্টের ঠিক পরের পার্টটা ইজ সিলেকশন। তো রিক্রুটমেন্ট টেক্স প্লেস prior to selection and selection is done after recruitment. And lastly, advertisement. Advertisement is given for recruitment. Recruitment এর জন্য কিন্তু advertisement দেওয়া হয়, যে আমার কাছে সিচুয়েশন আছে, সিচুয়েশন ভ্যাকেন্ট এর জন্য advertisement দেওয়া হয়। কিন্তু সিলেকশনের জন্য কিন্তু কোনো advertisement দেওয়া হয় না। So no advertisement is given for the selection. So this is a question which can come for your exam. It can be for 2 marks, 2 marks এর জন্য হতে পারে, it can be for 5 marks as well. 2 marks এর জন্য হলে দুটো পয়েন্ট অফ ডিফারেন্স দেবে, সিম্পল দুটো পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে দেবে। একটা ইটস আ পজিটিভ প্রসেস, ইটস আ নেগেটিভ প্রসেস। 2 নম্বর দ্য ডেফিনেশন অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। রিক্রুটমেন্ট মানে হলো ইজ আ প্রসেস অফ সার্চিং ক্যান্ডিডেটস ফর ফিলিং ভ্যাকেন্ট পোস্ট, অ্যান্ড সিলেকশন ইজ আ প্রসেস অফ চুজিং রাইট ক্যান্ডিডেট ফর অফারিং দ্য জবস। ক্লিয়ার? নাও যেই আমার ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট দেখে নিলাম, তারপরে কি দেখলাম, লোকজনকে খুঁজে পেতে আনলাম, রিক্রুটমেন্ট করলাম, তারপরে কি করলাম, ওই খোঁজার লোকজন যাদেরকে খুঁজে পেতে নিয়ে এসেছিলাম তাদের মধ্যে থেকে মাইনাস করলাম, করে নিয়ে সঠিক লোকটাকে সঠিক জায়গায় বসালাম। হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার কাজ শেষ, কিন্তু আমার কাজ এবার শুরু হলো। মানে
আমি যেই লোকটাকে সঠিক জায়গাতে বসালাম তাকে তো কাজটা করার জন্য উপযোগী করে তুলতে হবে। সে যদি কাজটা করার জন্য উপযোগী না হয় তাহলে সে আমার অর্গানাইজেশনের যে প্রিডিটারমাইন্ড গোলসগুলো আছে সেগুলো করবে কি করে, সেগুলো অ্যাচিভ করবে কি করে। তাই জন্য আমাকে কি করতে হবে, দ্য নেক্সট স্টেপ কামস অ্যাজ ট্রেনিং। আমাকে তাকে ট্রেন করতে হবে, তাকে শিক্ষাটা ভালো করে ওই কাজটা করার জন্য যে শিক্ষাটার দরকার তাকে সেই ট্রেনিংটা আমাকে দিতে হবে, so that he becomes well equipped for that particular job. So training is a process which increases the knowledge and skill of employees for a definite purpose. মানে আমার যে কাজটা আছে, যে পার্টিকুলার জবটা ওকে দেওয়া হচ্ছে, সেই পার্টিকুলার জবটা করার জন্য ওর যতটুকু নলেজ এক্সট্রা দরকার সেই এক্সট্রা নলেজটা কে প্রোভাইড করবে, ট্রেনিং প্রোভাইড করবে। যেই এক্সট্রা কাজটা, যেই এক্সট্রা নলেজটা আমি ওকে দেব ফর ডুইং দ্যাট পার্টিকুলার জব। আমি কেন এই জায়গাটাতে তোমাদেরকে এমফেসাইজ করছি, ওই পার্টিকুলার কাজটা করার জন্য, বিকজ এর সাথে একটা খুব রিলেটেড টপিক আমরা নেক্সট করবো, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। তাই জন্য আমি কিন্তু বারবার এমফেসাইজ করছি যে ওই পার্টিকুলার জবটা যার জন্য ওকে রাখা হয়েছে সেই কাজটা করার জন্য ওর যে নলেজটা দরকার সেই নলেজটা আমি যখন ওকে দিতে পারছি, দ্যাট ইজ গিভেন বাই ট্রেনিং। Now, according to Edwin B. Flippo, what he said, training is the act of increasing the knowledge and the skills of an employee for doing a particular job. Again, you will find যে দেখো এই যে ট্রেনিং এর ডেফিনেশনটা আমরা দিচ্ছি সব জায়গায় কিন্তু দেখো ফর আ ডেফিনেট পারপাস, ফর আ পার্টিকুলার জব, মানে একটা কিন্তু পার্টিকুলার কাজ করার জন্য যেই নলেজটুকু দরকার সেই নলেজটা কিন্তু ট্রেনিং দেয়। ঠিক আছে, আচ্ছা, নাও ডাজ ইট ক্যান বি সেড দ্যাট ট্রেনিং ইজ আ প্রসেস, এটা আমাদের ডেফিনিশন মুখস্থ করার জন্য ইজি। ট্রেনিং ইজ আ প্রসেস অফ প্রোভাইডিং লার্নিং টু দ্য এমপ্লয়িজ, ওদেরকে লার্ন করানো হয়, লার্নিং টু দ্য এমপ্লয়িজ which helps them to increase their aptitude, knowledge and skills for doing again a particular job. মানে একটা পার্টিকুলার কাজ করার জন্য যেই লার্নিংটা আমরা প্রোভাইড করি, যেটা নাকি হেল্প করে কি করতে, ইনক্রিজ দেয়ার অ্যাপটিটিউডটা ইনক্রিজ করতে সাহায্য করে, তাদের নলেজটা ইনক্রিজ করতে সাহায্য করে এবং তাদের স্কিলসগুলো বাড়িয়ে দেয়, দ্যাট ইজ কল্ড ট্রেনিং। তাহলে ট্রেনিং মানে আমরা বুঝতে পারলাম যে ট্রেনিং মানে কি, ট্রেনিং মানে একটা পার্টিকুলার কাজ করার জন্য যেই নলেজটা আমরা তাদেরকে শেখাই, যেই জিনিসটা আমরা তাদেরকে শেখাই যাতে তাদের নলেজটা অনেকটা ইনক্রিজ করে, তাদের স্কিলসটা অনেকটা ডেভেলপ করে, অনেক বাড়ে এবং তারা ওই কাজটা যেন ঠিক মতন করতে পারে, দ্যাট ইজ কল্ড ট্রেনিং। থ্যাংক ইউ। এবার আমরা পরের পার্টে আসছি। ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ট্রেনিং এর কি কি ইম্পর্টেন্স, ট্রেনিং এর গুরুত্বটা কোথায়, ট্রেনিং এর গুরুত্বটা এই সমস্ত 9টা পয়েন্টে। প্রথম, ট্রেনিং আমাদেরকে কি ইম্পর্টেন্স দেয়। ফার্স্ট, ট্রেনিং যে কাজটা করে বা ট্রেনিং কেন ইম্পর্টেন্ট, বিকজ এ আমাদের পারফরমেন্সটাকে উন্নত করে, বেটার করে। যা আমাদের অলরেডি আমরা যে কাজটা করছি, আমরা যদি এই কাজটার সম্বন্ধে আরো ট্রেনিং বেশি পাই, আরো যদি আমাদের নলেজটা কেউ বাড়িয়ে দেয়, তাহলে আমরা এই কাজটাকে আরো ভালোভাবে করতে পারবো। ধরো আমরা রোজ অ্যাকাউন্টেন্সি করছি, ঠিক আছে, তোমাদের অ্যাকাউন্টেন্সিতে আছে পার্টনারশিপ, তো তোমরা পার্টনারশিপ করছো বা তোমরা এই ধরো স্টাফিং চ্যাপ্টারটাই তোমরা নিজেরা রোজ পড়ছিলে। এবার আমি যখন তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম, একটুখানি নলেজ দিয়ে দিলাম, তোমাদের এবার এরপরে যখন তুমি আবার পড়বে তোমার একটু সুবিধা হবে। তো সিমিলারলি অ্যাকাউন্টেন্সিতেও তোমরা ধরো একটা অঙ্ক তোমরা করে যাচ্ছ, অ্যাডমিশনের কিছু অঙ্ক করছো, এবার যখন তোমাদের কোনো স্যার বা তোমার কোনো ম্যাম বা তো কোনো প্রফেশনাল কেউ তোমাকে ওই জিনিসটা আবার করে শিখিয়ে দিল, একবার করে ভালো করে বুঝিয়ে দিল, একটা এক্সট্রা নলেজ তুমি পেলে, তখন তোমার করতে ওই জিনিসগুলো অনেক সুবিধা হবে বাই অ্যাপ্লাইং দোজ নলেজ, রাইট? সো দ্যাট ইজ ওয়াই বেটার পারফরমেন্স করতে কিন্তু ট্রেনিং আমাদেরকে সাহায্য করে। নাম্বার 2, বেটার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আমাদের যে রিসোর্সেস গুলো আছে, দ্যাট ইজ আমাদের যতগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, যতগুলো নন হিউম্যান রিসোর্সেস আছে আর মেটেরিয়াল রিসোর্সেস আছে, এই রিসোর্সেস গুলোকে একটা নর্মাল আনট্রেন্ড
কোনো লেবার বা আনট্রেন্ড কোনো ওয়ার্কার যেভাবে ইউজ করবে, একজন ট্রেন্ড ওয়ার্কার ডেফিনেটলি ওর থেকে অনেক বেটার ইউটিলাইজ করতে পারবে। বা একটা ধরো মেশিন, সেই মেশিনটাকে আমি অ্যাজ আ ট্রেন্ড পার্সন যেরকমভাবে ইউজ করতে পারবো, তুমি অ্যাজ অ্যান আনট্রেন্ড পার্সন সেভাবে তো ইউজ করতে পারবে না। ডেফিনেটলি তুমি ইউজ করবে, বাট তোমার দ্বারা ভুল হবে, তোমার দিকে তোমার মানে ইউ উইল ফেস সাম ডিফিকাল্টিজ, ইউ উইল টেক সাম মোর টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ওয়েস্টেজ হবে। যেখানে নাকি এই ট্রেন্ড যদি কেউ থাকে, যে নাকি অলরেডি ট্রেনিং পেয়ে এসেছে, সে ওই মেশিনটাকে অনেক বেশি প্রপার ইউটিলাইজেশন করতে পারবে। সো বেটার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, রিডাকশন ইন কস্ট অফ প্রোডাকশন। কেন? কারণ কি আমি যেহেতু ট্রেনিং পেয়ে এসেছি, তো আমার দ্বারা তো ওয়েস্টেজটা কম হবে। আমি যখন ওয়েস্টেজ কম করব, তখন আমার লেবার টার্নওভারটা কম হবে। আমার লেবার টার্নওভারটা যেই কম হবে, তখন অ্যাজ এ রেজাল্ট আমার কস্ট অফ প্রোডাকশনটা কিন্তু আপনি আপ অনেকটা কম হয়ে যাবে। নেক্সট, লেস সুপারভিশন। এবার দেখো, যখন কেউ কোনো কাজ জানে না, একটা আনট্রেন্ড লোক, তার সাথে তাকে দিয়ে কোনো কাজ করাতে হলে কি করতে হয়? সারাক্ষণ নজর দিয়ে বসে থাকতে হয়, সে ঠিকঠাক মতন কাজটা করতে পারছে তো, তার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো, এই তো মিস্টেক করে ফেললো না তো, এই আবার ঠিক করতে হবে। এই জিনিসগুলো কখন করতে হয়? যখন নাকি আমি জানি যে আমার যে ওয়ার্কার, আমি যে অ্যাজ এ ম্যানেজার যার মানে আমার আন্ডারে যে ওয়ার্কার কাজ করছে, সে আনট্রেন্ড, তো আমি সারাক্ষণ চোখ দিয়ে বসে থাকবো তার দিকে, যে সে ঠিক মতন কাজটা করছে কিনা, সে ঠিক মতন কোনো ভুলভ্রান্তি করছে না তো, কোনো অসুবিধা হচ্ছে না তো, এই সমস্ত জিনিসগুলো আমাদের নজরে রাখতে হয়। কিন্তু আমি যেই দেখবো যে আমার যে ওয়ার্কার বা আমার যে এমপ্লয়ি যে কাজ করছে, বা আমার যে সাবঅর্ডিনেট যে কাজ করছে, দ্যাট পার্সন ইজ অলরেডি আ ট্রেন্ড এমপ্লয়ি, তাকে আমি ট্রেনিং দিয়ে এনেছি, সে অলরেডি জিনিসগুলো জানে। যখন সে জানে, মানে তার কিন্তু সুপারভিশনের দরকার নেই। সারাক্ষণ আমাকে অ্যাজ এ ম্যানেজার কিন্তু তাকিয়ে থাকতে হবে না আমার ওয়ার্কারের দিকে, মানে আমি অন্য কাজে মন দিতে পারবো। তো আমার সুপারভিশনটা বেশি দরকার, মানে আমার সুপারভিশনটা ওর বেশি দরকার লাগবে না। হেল্পিং দ্য ম্যানেজার্স, এতে ম্যানেজারদেরকে কি হেল্প হয়? ম্যানেজারদের যেহেতু চোখ দিয়ে বসে থাকতে হয় না ওই ওয়ার্কারদের দিকে, ম্যানেজাররা অন্য অন্য কাজগুলো সঠিকভাবে করতে পারে, অন্য অন্য জায়গায় তাদের চোখটা দিতে পারে, অন্য অন্য জায়গায় তাদের কাজগুলো তারা সুস্থভাবে সঠিকভাবে করতে পারে। নেক্সট ইজ হাই মোরাল। নাও, এইটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন তুমি কোনো কাজ ভালো করে জানো, তুমি তখন আপনি নিজের থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে তোমার ভেতরে, তুমি নিজে দেখবে তুমি খুব কনফিডেন্ট ফিল করছো। যেমন এই টপিকটা আমি খুব ভালো করে জানি, তো আমি যখন তোমাদের সামনে বলছি খুব কনফিডেন্টলি বলছি, বাট এই যখন তুমি যদি আমার জায়গাতে এসে বলতে যাও, তখন তুমি দেখবে তোমার কিন্তু একটা কনফিডেন্সের শর্টেজ হবে। এটা নর্মাল, এটা একদম খুব নর্মাল হিউম্যান সাইকোলজি। তো দ্যাট ইজ ওয়াই সেম থিং, যখন আমি কোনো কাজকে জানবো, আমি কোনো কাজকে ঠিক মতন করতে পারবো, তখন আমার মোরালটা আপনি আপ অনেকটা বেশি হাই থাকবে। রাদার দ্যান আমি যদি কোনো কাজকে ঠিক মতো না জানি, আমি বারবার কিন্তু চিন্তা করবো এটা ঠিক হচ্ছে তো, এটা ভুল হচ্ছে না তো, এই যে এই ইমব্যালেন্স একটা তৈরি হবে। কিন্তু আমি ট্রেনিংটা যদি পাই, আমার তাহলে কিন্তু সেই ইমব্যালেন্সটা তৈরি হবে না মাথার মধ্যে। তাই জন্য আমার মোরালটা কিন্তু অনেক বেশি হাই থাকবে। লেস লার্নিং পিরিয়ড, আমি যখন ট্রেন হয়ে এসেছি, আমি যখন ট্রেনিং নিয়ে এসেছি, তখন আমার কিন্তু লার্নিং প্রসেসটা বেশি বড় হবে না, কারণ আমি তো অলরেডি ট্রেনিং পেয়ে এসেছি। তাই জন্য আমাকে শিখতে কোনো একটা কাজ বেশি সময় ব্যয় করতে হবে না। যদি আমি না ট্রেনিং নিয়ে আসতাম, তাহলে আমার ওই জিনিসটা শিখতে অনেকটা বেশি সময় লাগতো। স্টেবিলিটি অফ দ্য অর্গানাইজেশন, স্টেবিলিটি কি করে আসছে? যখন আমার এমপ্লয়িজরা ট্রেন থাকছে, তখন তারা ঠিক মতন কাজগুলো করতে পারছে। এবার যেই ঠিক মতন সে কাজ করতে পারছে, আমার তো কোনো ইমব্যালেন্স হচ্ছে না, সবটা ব্যালেন্স থাকছে। তো যখন আমার ইমব্যালেন্স কিছু ক্রিয়েট হচ্ছে না, আমার যখন পুরো অর্গানাইজেশনটার মধ্যে ওয়ার্কার্সরা সবাই সুস্থভাবে সঠিকভাবে কাজগুলো ইকুয়ালি করতে পারছে, এবং আমার সিন্স ওরা ট্রেন্ড, তাই জন্য আমার ম্যানেজার্সদেরকেও অন্য অন্য কাজে আমি অ্যাপ্লাই করতে পারছি। অ্যাজ এ রেজাল্ট কি হবে? আমার অর্গানাইজেশনের মধ্যে আপনি আপ স্টেবিলিটি চলে আসবে। অ্যান্ড লাস্ট, মিনিমাম পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টস। যখন আমরা বড় বড় মেশিনস ইউজ করি, তখন না অনেক সময় মেশিন দিয়ে আমাদের অনেক রকম অ্যাক্সিডেন্টস অর্গানাইজেশনকে ফেস করতে হয়। স্পেশালি ফ্যাক্টরি সাইটে তোমরা দেখবে, ফ্যাক্টরি সাইটে না অনেক সময় মেশিন ব্রেকডাউন করেছে বলে কিছু অ্যাক্সিডেন্টস হলো, কারুর হাত কেটে যাচ্ছে মেশিন চালাতে গিয়ে, কারুর পা কেটে যাচ্ছে, হঠাৎ করে মেশিনটা কারুর ঘাড়ের ওপর পড়ে যাচ্ছে। তো এই সমস্ত যে প্রবলেমস গুলো ফেস হয়, কারুর সামবডি ইজ এক্সপায়ারিং অন দ্য ফ্যাক্টরি সাইট ইটসেলফ, কেন? কারণ কি বড় মেশিনটা তার উপরে পড়ে গেছে।
তারপর তার হাতটা কাটা চলে যাচ্ছে, এই সমস্ত যে জিনিসগুলো হয়ে যায়, এই সমস্ত থেকে টু গেট রিড অফ ইট ট্রেনিং প্রপারলি যদি দেওয়া থাকে তাহলে অ্যাক্সিডেন্টস হওয়ার যে পসিবিলিটিটা এটা অনেকটা মিনিমাইজ করা যায়, বিকজ দ্য ওয়ার্কার্স দোজ হু আর ওয়ার্কিং, the workers who are working with those instruments or with those machineries, they are already well equipped, তারা already জানে how to use those machineries. তাই জন্য প্রপার ট্রেনিং দিয়ে যদি ওয়ার্কার্সদেরকে আমরা আনতে পারি কাজ করার জন্য, তাহলে ওদের কাজটা করতেও সুবিধা হয়। অ্যাজ এ রেজাল্ট আমার অর্গানাইজেশনটার মধ্যেও প্রপার স্টেবিলিটি থাকে এবং আমার ম্যানেজার্সরাও অন্য অন্য জায়গায় কাজ করতে সুবিধা পায়। এবার আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সরি টাইপস অফ ট্রেনিং। এবার ট্রেনিং নিয়ে তো এত কিছু বললাম, ট্রেনিং কি, ট্রেনিং একটা পার্টিকুলার জবের জন্য দেওয়া হয়, ট্রেনিং এর ইম্পর্টেন্স কি কি, অনেকগুলো 9টা পয়েন্ট আমি তোমাদেরকে বোঝালাম। এবার দেখো ট্রেনিং দু রকমের হয়, একটাকে বলি অন দ্য জব ট্রেনিং, আরেকটাকে বলি অফ দ্য জব ট্রেনিং। নামটা শুনে কি কিছু মাথায় আসছে? অন দ্য জব মানে কি আর অফ দ্য জব মানে কি? অন দ্য জব মানে কাজের মধ্যে থেকে, অফ দ্য জব মানে কাজ থেকে দূরে গিয়ে, অন অফ। তো কাজের মধ্যে থেকে যখন আমরা ট্রেনিং নিই দ্যাট ইজ কল্ড অন দ্য জব ট্রেনিং, কাজে আসার আগে যখন আমরা ট্রেনিং নিয়ে আসি দ্যাট ইজ কল্ড অফ দ্য জব ট্রেনিং। সো অন দ্য জব ট্রেনিং অ্যান্ড অফ দ্য জব ট্রেনিং। এবার দেখি ডেফিনেশন কি বলছে। অন দ্য জব ট্রেনিং এর ডেফিনেশন আমাদেরকে কি বলছে দেখো, অন দ্য জব ট্রেনিং মিনস লার্নিং ওয়াইল ডুইং, কাজের মধ্যে থেকে আমরা যে ট্রেনিংটা পাচ্ছি, কাজটা করতে করতে আমরা যে ট্রেনিংটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড অন দ্য জব ট্রেনিং। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই যে অন দ্য জব ট্রেনিং কাজের মধ্যে থেকে বুঝতে পারলে যে অন দ্য জব মানে হলো লার্নিং ওয়াইল ডুইং, এটা থেকে কি মাথায় কিছু আসছে? কিরকম হতে পারে বলো তো এই অন দ্য জব ট্রেনিংটা? ধরো আমি কাজ করছি, আমি কাজ করতে করতে আমার একজন সুপিরিয়র, সে আমাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি এই কাজটা এইভাবে করো না, এইভাবে করো, আমি শিখছি। সো দ্যাট ইজ অলসো টাইপ অফ অন দ্য জব ট্রেনিং। বা ধরো আমি কাজ করছি, হঠাৎ করে বললো একটা ওয়ার্কশপ হচ্ছে, ওই ওয়ার্কশপটা গিয়ে অ্যাটেন্ড করতে হবে, বা একটা সেমিনার হচ্ছে, ওই সেমিনারটা গিয়ে আমি অ্যাটেন্ড করলাম, যেখানে নাকি আমাকে কিছু নতুন পদ্ধতি শেখানো হলো, আমি কাজ করতে করতে নতুন জিনিস শিখলাম, দ্যাট ইজ অলসো কল্ড অন দ্য জব ট্রেনিং। মানে আমি জবে থাকতে থাকতে যদি কিছু শিখি দ্যাট ইজ কল্ড অন দ্য জব ট্রেনিং। সেমিনার্স হয়, যেমন ধরো আমাকে একটা কোনো পার্টিকুলার জব অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে ওখানে গিয়ে ওই কাজটা করো, দ্যাট ইজ অলসো অন দ্য জব ট্রেনিং। বা আমি ধরো জবে আসলাম, জবে এসে আমাকে একটা ইন্ডাকশন দেওয়া হলো, আমাকে বোঝানো হলো যে দিস ইজ দ্য কেস, তোমাকে এইভাবে কাজ করতে হবে, অন দ্য জব ট্রেনিং। ঠিক আছে? It means the employees are provided training while they are working on the job. ওই জবটা করতে করতে তাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং তারা ওই ট্রেনিংটা পেয়ে যে কাজটা করছে that is called on the job training. It is done by putting the workers on the job under close supervision and guidance of a trained instructor. কোন একটা trained instructor, it can be a manager, it can be a supervisor, it can be a trainer, who it may be, যে কোনো কেউ হতে পারে, or your senior colleague, যে কোনো কেউ হতে পারে। সে যখন তোমাকে কোনো একটা কাজের মধ্যে দিয়ে তোমাকে ক্লোজ সুপারভিশন এবং গাইডেন্সে, তার ক্লোজ সুপারভিশন এবং তার গাইডেন্সে রেখে তোমাকে যখন কাজটা করতে হচ্ছে, তোমাকে যখন থেকেও কাজটা করাচ্ছে, দ্যাট ইজ কল্ড আ অন দ্য জব ট্রেনিং। তাহলে অফ দ্য জব ট্রেনিং কি হবে বলো? অফ দ্য জব ট্রেনিং মানে এটার জাস্ট অপোজিট, মানে আমি কাজের ভেতরে ঢুকছি না, আমি একটা আলাদা জায়গায় ট্রেনিং নিচ্ছি। I am not working, I am doing just the training, that is called off the job training. তো off the job training এর definition কি বলছে? Off the job training means learning before doing, মানে কাজে আসার আগে আমি যেই ট্রেনিংটা নিয়ে আসছি that is called off the job training. It means training is provided before doing work
at a place other than the workplace. কাজে আসার আগে আমি একটা অন্য কোনো জায়গায় একটা পার্টিকুলার জিনিসের ট্রেনিং নিয়ে আসছি, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অফ দ্য জব ট্রেনিং। যেমন ধরো আমি আজকে একটা জবে আছি, আমি এই জবটা যখন আমি পেলাম, আমি এই জবটাতে জয়েন করার আগে আমি একটা 3 months কোর্স করে আসলাম। অনেকে তোমরা এখন হয়তো অনেকে আমরা করি না, এখন কারণ কি আমাদের এটা কারিকুলামের মধ্যে পড়ে গেছে। কিছুদিন আগে অবধি আমরা কিন্তু কোনো অর্গানাইজেশনে জয়েন করার আগে বা আমাদের যখন পরীক্ষা বোর্ডসের এক্সাম, ক্লাস 10-এর এক্সাম শেষ হয়ে গেছে, আমরা 3 months-এর কম্পিউটার কোর্স করতাম। কেন? কারণ কি আমরা তখন কম্পিউটারটা অতটা ওয়েল ইকুইপ ছিলাম না। তো আমরা কম্পিউটার কোর্স করেছি কেন? কারণ যদি যখন জয়েন করবো তখন তো আমাদের কম্পিউটার চালিয়ে কাজ করতে হবে। অফিসে তো কম্পিউটার দিয়ে কাজ হয়, ওখানে তো আর এরকম বই খাতা দিয়ে কাজ হয় না। তো তাই জন্য আমাদের কিন্তু এক্সট্রা কোনো কোর্স করে যেতে হতো, দ্যাট ইজ কল্ড অফ দ্য জব ট্রেনিং। তারপরে আমরা জবে জয়েন করতাম। So the trainees take the training from outside the workplace and devote their entire time to the learning process. পুরো টাইমটাই কিন্তু লার্নিং প্রসেসের মধ্যে ডিভোট করা হয়। যখন আমরা বাইরে কোথাও থেকে ট্রেনিং নিই তখন ওই যে 3 মাসের একটা ট্রেনিং পিরিয়ড আমার চলছে, ওই 3 মাসে কিন্তু আমি ওইটার থেকে বাইরে বেরোচ্ছি না। কিন্তু আমি যখন অন দ্য জব ট্রেনিং করছি, আমি আজকে করলাম, করে আমাকে সেটা কাজে পরিণত করতে হবে। তো আমি আজকে শিখে আসলাম একটা জায়গা থেকে, ধরো একটা সেমিনারে গেছিলাম একদিনের জন্য অ্যাটেন্ড করতে, আমার কোম্পানি আমাকে পাঠিয়েছিল, আমাকে এসে তো পরের দিন ওটাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে আমি ওই যে 3 মাস শিখছি, ওই পুরো টাইমটা, পুরো টেনিওরটা আমাকে কিন্তু ওই ট্রেনিংটার মধ্যেই থাকতে হচ্ছে, আমি ওর থেকে কিন্তু বাইরে বেরোতে পারছি না। দ্যাট ইজ ওয়াই দ্য ট্রেনিজ টেক দ্য ট্রেনিং ফ্রম আউটসাইড দ্য ওয়ার্কপ্লেসের বাইরে থেকে করছে, অ্যান্ড ডিভোট দেয়ার এন্টায়ার টাইম টু দ্য লার্নিং প্রসেস। পুরো টাইমটাই কিন্তু লার্নিং প্রসেসের মধ্যে তাদেরকে দিয়ে যেতে হচ্ছে। সো অন দ্য জব ট্রেনিং অ্যান্ড অফ দ্য জব ট্রেনিং। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে ঠিকঠাক মতো? আই সাপোজ ইয়েস। এবার আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ মেথডস অফ ট্রেনিং। এই যে অন দ্য জব আর অফ দ্য জব বললাম, এটা তো একটা গ্রস ক্যাটেগরি, মানে কাজে থেকে কাজের বাইরে। এবার এই গ্রস ক্যাটেগরিটার আন্ডারেও অনেক রকম মেথডস হয়। কি কি মেথডস চলো একবার দেখি। অন দ্য জব ট্রেনিং এ কিছু মেথডস আছে। নাম্বার 1 ইজ কল্ড অ্যাপ্রেন্টিসশিপ, নাম্বার 2 কোচিং, নাম্বার 3 জব রোটেশন, নাম্বার 4 মেন্টরিং, নাম্বার 5 জব শ্যাডোয়িং, নাম্বার 6 স্পেশাল প্রজেক্ট, আর নাম্বার 7 ইন্টার্নশিপ। এবার একটা একটা করে দেখি। অ্যাপ্রেন্টিসশিপ মানে কি? অ্যাপ্রেন্টিসশিপ মানে হলো আমি কোথাও জয়েন করেছি, এবার ধরো আমি একটা প্লাম্বারের কাজ করি বা আমি কোনো কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করি, তো আমাকে তো কারুর আন্ডারে থেকে জিনিসটা শিখতে হবে। আমি জিনিসটা যে শিখবো কারুর আন্ডারে থেকে, অ্যাপ্রেন্টিস থেকে আমার কাজটা শিখতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। মানে কারুর আন্ডারে থেকে, কোনো একজন সুপিরিয়রের আন্ডারে থেকে কিছুদিন কাজ করলাম, তাকে কাজ করতে দেখলাম, তাতে কাজটা শিখলাম, দ্যাট ইজ কল্ড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। কোচিং, কোনো একজন কোচ, সেই কোচের আন্ডারে থেকে সে আমাকে কোচিং দিল। আমরা তো জেনারেলি দেখবে এই এই কোচিং ওয়ার্ডটা না, তোমরা অনেক সময় ক্রিকেটে শুনি আমরা, এ আমাদের কোচ ছিল। মানে কোচ ছিল মানে কি? সে কি আমার কোচ ছিল মানে কি? কি কাজ করেছে? সে আমাকে শিখিয়েছে কি হাউ টু ডু। তো দ্যাট ইজ কল্ড কোচিং। নেক্সট জব রোটেশন। হোয়াট ইজ জব রোটেশন? দেখো নেম ইটসেলফটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে জব রোটেশন মানে কি। মানে আজকে এই কাজটা করলাম, রোটেট করে দিল, করে দিয়ে আবার কালকে আর একটা কাজ দিল। ওই কাজটা করতে করতে কিন্তু আমি শিখে যাচ্ছি যে ওই কাজগুলো কিভাবে করতে হয়। আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার আরেকটা কাজ দিল, রোটেট করিয়ে দিল জবটা। তো আমি ধরো একটা আজকে পারচেজ ডিপার্টমেন্টে কাজ করছি, তো পারচেজ ডিপার্টমেন্টের সব কাজটা আমি শিখে নিলাম। 2-3 মাস বাদে দেখলাম আমি খুব ভালো কাজ করছি, তো জব রোটেট করে দিল। জব রোটেট করে দিয়ে কি আমাকে সেলস ডিপার্টমেন্টের কাজটা কাজ শেখার জন্য ওখানে কিছুদিন প্লেস করলো। তো আমি সেলস ডিপার্টমেন্টের কাজটাও শিখে নিলাম। আবার কিছুদিন বাদে আমাকে বললো তুমি খুব ভালো কাজ করছো, তুমি মার্কেটিং এর কাজটাও একটু শিখে নাও। মানে কি হচ্ছে, আমি এইগুলো তো করে করে আমি ট্রেনিং পাচ্ছি। আমি পারচেজ ডিপার্টমেন্টের কাজও করলাম, আমি সেলস ডিপার্টমেন্টের কাজও করতে পারছি, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজও করে এসেছি, আমি মার্কেটিং ডিপার্টমেন্টেরও কাজ। তো আই এম বিকামিং জ্যাক অফ ট্রেডস। আমি সমস্ত জায়গার কাজগুলো একটা একটা ট্রেনিং নিয়ে নিয়ে কিন্তু শিখে যাচ্ছি। নেক্সট ইজ মেন্টরিং। মেন্টরিং মানে কোনো একজন মেন্টরের আন্ডারে যখন আমরা কাজ করি, দ্যাট ইজ কল্ড মেন্টরিং। জব শ্যাডোয়িং। শ্যাডো মানে
ছায়া। তো জব শ্যাডোয়িং মানে কেউ একজন কাজ করছে, তার পেছনে আমি ছায়ার মতন থেকে কাজটাকে শিখে নিলাম, দ্যাট ইজ কল্ড জব শ্যাডোয়িং। স্পেশাল প্রজেক্টস কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট আমাকে দিল, সেই প্রজেক্টটা আমি কিভাবে হ্যান্ডেল করলাম, সেই প্রজেক্টটা আমি কাজ করতে করতে শিখলাম যে স্পেশাল প্রজেক্টসে এইরকম প্রজেক্টসের উপর আমার কিভাবে কাজ করতে হয়। অ্যান্ড লাস্টলি ইজ ইন্টার্নশিপ। হোয়াট ইজ ইন্টার্নশিপ? এই নামটা শুনেছো? আমরা শুনেছি কোথায় বলতো? জেনারেলি মেডিকেল স্টুডেন্টসদের জন্য শুনি, সিএ স্টুডেন্টসদের জন্য শুনি, যারা চার্টার্ড অ্যাকাউন্টিং করে, যারা কস্ট অ্যাকাউন্টিং করে, যারা সিএস করে, ওরা ইন্টার্নশিপের জন্য যায়, যারা এমবিএস করে, আমাদের এর মধ্যে আমরা শুনতে পাই এগুলো। তো এই যে ইন্টার্নশিপটা, এই ইন্টার্নশিপটা কি? জেনারেলি যখন আমরা পড়াশোনা করি তখন আমরা অর্গানাইজেশনসে, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনসে জিনিসগুলো থিওরিটিক্যাল শিখি, এবং থিওরিটিক্যাল শেখার পরে আমাদেরকে কিছুদিনের জন্য ইন্টার্নশিপ কোনো অর্গানাইজেশনে পাঠানো হয়। কেন? প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা দেখার জন্য। থিওরিটিক্যাল বেসটা আমাদেরকে আমাদের ইনস্টিটিউট শেখায়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা সেটা কিভাবে হাতে কলমে কাজ করে ওটার ওপরে, ওই থিওরিটিক্যাল বেসটার ওপরে, সেটা শেখার জন্য আমাদেরকে যেতে হয় কিন্তু একটা অর্গানাইজেশনে গিয়ে ব্যাপারটা আমরা শিখি। সিমিলারলি যখন কোনো অর্গানাইজেশন এই কাজটা করে তখন তারা কি করে? হাতে কলমে কাজটা শিখিয়ে দিল, কিন্তু এর থিওরিটিক্যাল পার্টটা কি? এই থিওরিটিক্যাল পার্টটা কিভাবে কাজ করে, কি করে আমি যেটা করছি, আমি বুঝতে পারছি আমি এটা করছি, কিন্তু আমি কেন এটা করছি, এটার পেছনে থিওরিটা কি আছে, এই থিওরিটা বোঝার জন্য অর্গানাইজেশনসরা কিন্তু মাঝে মধ্যে এরকম পাঠায় এডুকেশনাল ইনস্টিটিউশনসে, মানে দুজনে একদম একসাথে ব্রিজের মতন কাজ করে, এর যখন দরকার লাগে হেল্প করে, যখন এর দরকার লাগে এর হেল্প করে। That is called internship. So these are the on the job training methods. এবার আমি চলে আসছি আমাদের অফ দ্য জব ট্রেনিং এ। অফ দ্য জব ট্রেনিং মানে কি বললাম? অফ দ্য জব ট্রেনিং মানে বললাম যে যেখানে নাকি অর্গানাইজেশনে কাজ করার আগে আমরা যেই ট্রেনিংটা পেয়ে এসেছি, দ্যাট ইজ কল্ড অফ দ্য জব ট্রেনিং। এবার এই অফ দ্য জব ট্রেনিং এর মধ্যে ফার্স্ট আসছে ক্লাসরুম লেকচার। এটা তোমরা সবাই জানো ক্লাসরুম লেকচার কি। ক্লাসে যখন বসো, টিচাররা যখন লেকচার দিচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্লাসরুম লেকচার। মানে তোমাদেরকে তারা ট্রেন করছে। ধরো তুমি এই যে তোমার ক্লাসে বসে কিছু করছো, কোনো অ্যাকাউন্টেন্সি করছো, ইকোনমিক্স করছো, বিজনেস স্টাডিজ করছো, পলিটিক্যাল সায়েন্স করছো, জিওগ্রাফি করছো, যাই করছো, সেখানে টিচাররা তো তোমাদেরকে একটা লেকচার দিচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড আ ক্লাসরুম লেকচার। ঠিক আছে? এরপরে ভেস্টিবিউল ট্রেনিং। This is a very important type of training, that is important type of the job training. এই অফ দ্য জব ট্রেনিং এ ভেস্টিবিউল ট্রেনিং মানে কি? মানে আমি একটা অর্গানাইজেশনে কিভাবে কাজ করব, সেই কাজটা করার জন্য আমি একটা আর্টিফিশিয়াল ওয়ার্ক প্লেস তৈরি করে দিলাম। ওই আর্টিফিশিয়াল ওয়ার্ক প্লেসে গিয়ে তুমি যখন কাজটা করছো, তুমি যখন ট্রেনিংটা নিচ্ছ, ইটস আ টাইপ অফ ট্রেনিং যেখানে নাকি তোমাকে একটা আর্টিফিশিয়াল ওয়ার্ক প্লেসে কাজটা করতে হচ্ছে। এবার যখন তুমি কাজটা করছো, তুমি ওই ওয়ার্ক প্লেসের যে কি কি এনভায়রনমেন্ট, একটা অর্গানাইজেশনের অনেক রকম এনভায়রনমেন্ট থাকে, সেই ওই আর্টিফিশিয়াল ওয়ার্ক প্লেসে তুমি কি কি রকম এনভায়রনমেন্ট ফেস করছো, তুমি ওই অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেসে গিয়ে যা যা এনভায়রনমেন্ট ফেস করবে, তোমার জন্য ওইগুলো ওখানে ক্রিয়েট করা হবে। দ্যাট ইজ কল্ড ভেস্টিবিউল ট্রেনিং। মানে ইউ উইল ফিল a atmosphere that you are going to face in your actual workplace, তার জন্য একটা আর্টিফিশিয়াল ওয়ার্ক প্লেস ক্রিয়েট করা হয়, দ্যাট ইজ কল্ড ভেস্টিবিউল ট্রেনিং। নেক্সট কল অডিও ভিজুয়াল ট্রেনিং। এটা আমরা আজকাল সবাই খুব ভালো মতন বুঝতে পারি। অডিও মানে কান দিয়ে শোনা, ভিজুয়াল মানে চোখ দিয়ে দেখা। তো অডিও ভিজুয়াল ট্রেনিং মানে কি? যেখানে নাকি আমি কান দিয়ে শুনতেও পারবো, প্লাস আমাদের কিছু ভিডিওস দেখানো হবে, কিছু শুটিংস দেখানো হবে, যাতে নাকি আমি বুঝতে পারবো যে আমাদের ওই ওয়ার্ক প্লেসে গিয়ে কিরকম কাজ করতে হবে, কিভাবে কাজগুলোকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে অর্গানাইজেশনাল যা যা হ্যাজার্ডস আছে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে, হোয়াট আর দ্য থিংস দ্যাট উই আর গোইং টু ফেস into our organization. তো ওই অর্গানাইজেশন স্ট্রাকচারে আমরা যা যা ফেস করবো সেগুলোর জন্য আমাদের একখানা অডিও ভিজুয়াল ট্রেনিং দেওয়া হয়। নেক্সট কামস কেস স্টাডিজ। কেস স্টাডিজ মানে কোনো পার্টিকুলার একটা কেস তোমাকে তুলে দেওয়া হবে, যার মধ্যে নাকি তোমাকে বোঝানো হবে যে এইরকম যদি কেসেস আসে তাহলে হাউ উই উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন। সো দ্যাট ইজ কল্ড কেস স্টাডি। নাও উই আর লেফট আউট উইথ 4 things. One is simulation, number 2 role playing, যেটা আমরা খুব ভালো মতন জানি, next is conference and seminar, next is e-learning. Let us go from the back side. E-learning টা কি? any sort of internet দিয়ে যা যা আমরা শিখি, that is called e-learning. তোমরা দেখবে এই যেমন দেখো, এই যে আমি তোমাদের সাথে ক্লাসরুমটা শেয়ার করছি, মানে আমি যে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেওয়া হবে তোমাদের জন্য,
তোমরা এই চ্যাপ্টারটা, এই স্টাফিং চ্যাপ্টারটা তোমরা ক্লাসে না গিয়েও কিন্তু এই ভিডিওস গুলো দেখলে ইউ উইল লার্ন হোয়াট ইজ দ্য চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট। হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং বাট ই লার্নিং। তোমরা কিন্তু এই যে ভিডিওসটা আমরা দেখাচ্ছি, এই যে আমি তোমাদেরকে বলছি, এই জিনিসগুলো বোঝাচ্ছি, তোমরা এগুলোকে পরে ভিডিও হিসেবে দেখতে পাবে ইউটিউবে। এবার তোমরা যখন এই জিনিসটা দেখতে পাবে, ইউ উইল ফাইন্ড যে এই চ্যাপ্টারটার মধ্যে কি 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 জিনিস আছে। হোয়াট ইজ দিট? দিস ইজ নাথিং বাট ই লার্নিং। নেক্সট ইজ কনফারেন্স অ্যান্ড সেমিনার। এই কনফারেন্স অ্যান্ড সেমিনারে কি কি আছে বলো? কনফারেন্সে গিয়ে আমরা জিনিসগুলো জানতে পারি বা সেমিনার্স আমরা অ্যাটেন্ড করতে পারি। নেক্সট ইজ রোল প্লেয়িং। রোল প্লেয়িং মানে ইউ উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ আ রোল প্লে। তোমাকে দেখানো হবে যে এই ওয়ার্ক প্লেসটার মধ্যে এইভাবে কাজ হতে পারে, এই কাজগুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো। তো একজন somebody will stand as a role player এবং সে তোমাকে জিনিসগুলো কিন্তু বুঝিয়ে দেবে। So that is called role playing. So these are the off the job training methods. আচ্ছা, এবার আমি আমাদের নেক্সট টপিকে আসি, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। এবার দেখো, এই ডেভেলপমেন্ট পার্টটা বলতে গিয়ে আমার একটা ছোট্ট টার্ম পেছন থেকে টেনে আনতে হবে। সেটা হলো, আমি ট্রেনিং এর সময় বারবার একটা টপিকে এমফেসাইজ করছিলাম, একটা টার্মে এমফেসাইজ করছিলাম। সেটা কি ছিল? ইট ওয়াজ অন আ পার্টিকুলার জব। যে একটা কোনো পার্টিকুলার কাজ করার জন্য আমাকে যে ট্রেনিংটা দেওয়া হয়, দ্যাট ইজ আ ট্রেনিং। কিন্তু হোয়াট ইজ ডেভেলপমেন্ট দেন? ট্রেনিং মানে হলো কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য আমাকে যেটা শেখানো হচ্ছিল সেটা ছিল ট্রেনিং। অ্যান্ড ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট মিনস দ্য গ্রোথ অফ অ্যান এমপ্লয়ি, মানে ওভারঅল গ্রোথ, পুরো গ্রোথ অফ অ্যান এমপ্লয়ি ইন অল আসপেক্টস। সবগুলো আসপেক্টসে আমি যখন একটা এমপ্লয়িকে গ্রোথ দিতে পারছি, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। তো একটা ছোট্ট জায়গাতে যখন আমি তাকে গ্রোথ দিচ্ছি, কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য যখন তাকে আমি শেখাচ্ছি, দ্যাট ইজ ট্রেনিং। যখন আমি পুরো ওভারঅল গ্রোথ দিতে পারছি, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট মিনস গ্রোথ অফ অ্যান এমপ্লয়ি in all aspects. It is a process by which employees acquire knowledge and skills not only in their present job but also for performing future tasks. শুধু আজকের দিনের কাজটা করার জন্য নয়, তাদের ফিউচার টাস্কের জন্য, ফিউচার টাস্কগুলোকে পারফর্ম করার জন্য তাদেরকে আমি যে গ্রোথটা দিচ্ছি, তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, দ্যাট ইজ অল called as development. তো আমি আরেকবার পড়ছি, development means the growth of an employee in all aspects. It is a process by which employees acquire knowledge and skills. নলেজও পাচ্ছে, স্কিলসও পাচ্ছে, নট অনলি ইন দ্য প্রেজেন্ট জব, শুধু আজকের দিনের এই কাজটার জন্য নয়, বাট ফর ফিউচার অ্যাসপেক্টস এর জন্য যে কাজগুলো করতে পারবে, ফর ফিউচার টাস্ক, তার জন্য যেটা দেওয়া হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। নাও, thus it can be said that the process by which the employees acquire skill and competence to do their present jobs and increase their capabilities for performing higher jobs in future is called development. Clear? এবার আসছি ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্ট হলে তার গুরুত্বটা কি? ডেভেলপমেন্ট কেন করানো হয়? ইনক্রিজ ইন স্কিল অ্যান্ড নলেজ, আমাদের স্কিলটাকে এবং আমাদের নলেজটাকে, আমাদের জ্ঞানটাকে এবং আমাদের নলেজটাকে দুটোকেই বাড়িয়ে দেয় ডেভেলপমেন্ট। প্রোভাইডিং জব স্যাটিসফ্যাকশন, যখন আমাদের নলেজটা বেড়েছে, যখন আমাদের একটা ওভারঅল গ্রোথ আমাদের এসেছে, ইউ উইল ফাইন্ড তোমার পার্সোনালিটির মধ্যেও চেঞ্জ এসে যাবে। সো দ্যাট ইজ প্রোভাইডিং। এবং তুমি যখন পার্সোনালিটি তোমার চেঞ্জ হতে থাকবে, তুমি কাজটা করার তুমি যখন জিনিসটা জানো, তোমার যখন একটা গ্রোথ আছে, তখন তোমার মধ্যে ইউ উইল ফাইন্ড যে তুমি কাজটা আরো ভালোভাবে করতে পারছো। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? তোমার জব স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাচ্ছে, তুমি এটা প্রোভাইড জব স্যাটিসফ্যাকশন। ইনক্রিজ ইন নলেজ, তোমার জ্ঞানটা অনেকটা বাড়ছে। প্রিভেনশন অফ লেবার টার্নওভার, যখন তুমি ভালোভাবে কাজটা করতে পারছো, লেবার টার্নওভার তো হবে না। কেন? কারণ তখন তুমি কাজটা ভালো করে জানো, কাজে তোমার লেবার টার্নওভার হওয়ার দরকারই পড়বে না। নেক্সট, এনহান্সমেন্ট অফ রেপুটেশন, তোমার এবং তোমার অর্গানাইজেশন দুজনেরই রেপুটেশনটা অনেকটা বাড়বে, এবং দিস উইল আলটিমেটলি হেল্প দ্য অর্গানাইজেশন ইন সেভিং দ্য কস্ট। এবার আমি যেই জন্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের বারবার একটা ডিফারেন্স দেখাচ্ছিলাম তোমাদেরকে, লেট আস কাম টু দ্য ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। পয়েন্ট অফ ডিফারেন্সে ফার্স্ট ওয়ান ইজ মিনিং। সবসময় মিনিংটাকে দিয়ে শুরু করতে হয়। তো ট্রেনিং মিনস অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড স্কিল ফর পারফর্মিং আ particular job. Again that difference, particular job, আর ওখানে in all aspects. Development means the growth of an employee in all aspects. Next, purpose.
its purpose is to make the employees efficient in a particular job, একটা particular কাজের জন্য ওদেরকে efficient করা, আর ওখানে কিন্তু সব aspects এর জন্য, so its purpose is to make the employees efficient in all aspects. Next, scope. Definitely এই স্কোপটা অনেক লিমিটেড আর ওটা অনেকটা ব্রড, সো ইটস স্কোপ ইজ ব্রড। এখানে নেচার, ইট ইজ আ জব ওরিয়েন্টেড প্রসেস, শুধু কাজ রিলেটেড করে, আর ওখানে হলো কেরিয়ার, মানে পুরো গ্রোথ দেয়, তার জন্য কেরিয়ার ওরিয়েন্টেড প্রসেস। অ্যান্ড লাস্ট, ইট ইজ আ শর্ট টার্ম প্রসেস, এটা ছোট বেশি বড় নয়, লং টার্ম প্রসেস নয়, দিস ইজ আ ভেরি শর্ট টার্ম প্রসেস অ্যান্ড দ্যাট ইজ আ লং টার্ম process. Again, this difference can come for 2 marks as well as for 5 marks. 2 marks hole duto point of difference likhbe, 5 marks hole sobgulo point lekha cheshta korbe, at least 5 points so definitely lekha cheshta korbe. Ebar this was all about our chapter, মানে আমাদের স্টাফিং চ্যাপ্টারটা শুরু হয়েছিল ডেফিনিশন অফ স্টাফিং থেকে আর শেষ হলো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ডিফারেন্স দিয়ে। আমার মনে হয় আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝাতে পারলাম, অ্যাটলিস্ট আমি তো নিজে মানে আমার ফিল হচ্ছে যে আমি হয়তো তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। এবার তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছুতে অসুবিধা হয়, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদেরকে এর উত্তর দেওয়ার। এবার এই চ্যাপ্টারের থেকে আমি তোমাদেরকে একদম প্রথমেই আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চেন আসে। এবার টোটাল 7 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে একটা 2 মার্কসের আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় আর একটা 5 মার্কসের আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। 2 মার্কস মানে এসএকিউ টাইপ 1 আর 5 মার্কস মানে ডিকিউ টাইপ কোয়েশ্চেন। তো টোটাল 7 মার্কস। 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য আমাদেরকে এই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন দেবে, যেখান থেকে আমাদেরকে যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে, এবং 5 মার্কসের কোয়েশ্চেনের জন্যও আমাকে এই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন দেবে, যেখান থেকে নাকি আমাকে যে কোনো একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো আমরা কিছু টাইপ অফ কোয়েশ্চেন্স দেখে নিই যেগুলো নাকি আমাদের জন্য একটুখানি হেল্প হবে। মডেল কোয়েশ্চেন্স, 2 মার্কস কোয়েশ্চেন, দ্যাট ইজ একটা কোয়েশ্চেন 2 মার্কসের জন্য আমাদেরকে এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। এবার আমরা টোটাল 8খানা কোয়েশ্চেন আমি জাস্ট ফর এক্সাম্পল দিয়েছি, এরকম আরো অনেক কোয়েশ্চেন্স কিন্তু তৈরি হতে পারে এই চ্যাপ্টার থেকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিফাইন স্টাফিং অ্যাজ আ ফাংশন অফ ম্যানেজমেন্ট। স্টাফিং অ্যাজ আ ফাংশন অফ ম্যানেজমেন্ট তোমাকে লিখতে হবে। তো এখানে আমরা কি করব, ডেফিনেশন অফ স্টাফিং দেবো, স্টাফিং এর ডেফিনেশনটা দিয়ে দেবো, এবং ওকে এক লাইনে এক্সট্রা, কারণ কি একটা লাইনে ডেফিনেশন শেষ হয়ে যাবে, তার সাথে একটা লাইনে আমি ওটাকে একটুখানি এক্সপ্লেইন করে দিতে পারবো। নেক্সট, রাইট এনি 2 ইম্পর্টেন্স অফ স্টাফিং। স্টাফিং এর যে কোনো দুটো গুরুত্ব, আমি তোমাদেরকে অনেকগুলো কি টু ম্যানেজারিয়াল পজিশন বলে আমি তোমাদেরকে করিয়েছিলাম, 7-8খানা পয়েন্ট বুঝিয়েছিলাম আমার আগের ভিডিওতে, একটুখানি প্লিজ ডু চেক ইট। অ্যান্ড এই কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা ওখান থেকে শুধু যে কোনো দুটো পয়েন্ট তুলে দিয়ে কিন্তু তার উত্তর লিখে দিতে পারবো। নাম্বার 3, স্টাফিং ইজ আ কি টু আদার ম্যানেজারিয়াল ফাংশন, এক্সপ্লেন। 2 মার্কসের জন্য 3 থেকে 4 লাইন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু লিখবে না। 2 মার্কসের জন্য আননেসেসারি অ্যান্সারটাকে বড় করবে না, ঠিক আছে? বিকজ আমার কাছে কিন্তু অপশন আছে লেখার, আমার কাছে 3 মার্কসের কোয়েশ্চেনও আছে, আমার কাছে 5 মার্কসের কোয়েশ্চেনও আছে বড় বড় অ্যান্সার লেখার জন্য। তাই জন্য 2 মার্কসের জন্য প্লিজ বি ব্রিফ, ডোন্ট রাইট টু মাচ, ঠিক আছে? নেক্সট, নেম এনি 2 সোর্সেস অফ ইন্টারনাল রিক্রুটমেন্ট। আমি রিক্রুটমেন্টে তোমাদেরকে দুটো কলম করে বুঝিয়ে দিয়েছিলাম, ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট কি, এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট কি। তো নেম এনি 2 সোর্সেস অফ ইন্টারনাল রিক্রুটমেন্ট। গিভ এনি 2 অ্যাডভান্টেজেস অফ এক্সটার্নাল রিক্রুটমেন্ট। বলেছিলাম সবকিছুরই একটা অ্যাডভান্টেজ হয়, একটা ডিসঅ্যাডভান্টেজ হয়। তো এক্সটার্নাল রিক্রুটমেন্টের আমাদের কি কি অ্যাডভান্টেজেস আছে সেরকম 2খানা পয়েন্ট লিখবে। স্টেট এনি 2 ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। একটু আগে তোমাদেরকে পুরো ছক কেটে বুঝিয়েছি। তো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট 2 মার্কসের জন্য হতে পারে, 5 মার্কসের জন্য কিন্তু হতে পারে। আমি কিন্তু আবার বলছি, এই কোয়েশ্চেন্স গুলো দিজ আর দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফ্রম দিস চ্যাপ্টার। ইট ডাজ নট মিন যে এই কোয়েশ্চেন গুলোই কিন্তু কোয়েশ্চেন পেপারে আসবে। তো এইরকম ধরনের কোয়েশ্চেন আসবে, তবে এই যে এই 8খানা কোয়েশ্চেনই হতে পারে, এর থেকে আর নিচে কোনো কোয়েশ্চেন হতে পারে না, দ্যাট ইজ নট দ্য কেস, প্লিজ বি very clear about it. So state any 2 difference হয়ে গেল। next is comes what is vestibule training। আমি একটু আগে বুঝিয়েছিলাম ট্রেনিং এর অন দ্য জব ট্রেনিং এন্ড অফ দ্য জব ট্রেনিং এর মেথডস যেগুলো, তার মধ্যে থেকে ছিল একটা তোমার অফ দ্য জব ট্রেনিং এর মধ্যে একটা পয়েন্ট ছিল ভেস্টিবিউল ট্রেনিং। and next was name in any 2 tests that are used in the selection process. Psychological tests অনেকগুলো হয়, তো যেমন ইন্টারেস্ট টেস্ট হয়, জব নলেজ টেস্ট হয়, যেমন পার্সোনালিটি টেস্ট হয়, সেরকম যে কোনো 2খানা টেস্টের নাম বলে দিতে হবে, ঠিক আছে?
এবার আসছি আমাদের লাস্ট পার্ট, দ্যাট ইজ এই চ্যাপ্টার থেকে কিরকম 5 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। আবারও বলছি, এই 8খানা কোয়েশ্চেনই কিন্তু নয়, এর ছাড়াও আরও কোয়েশ্চেন হতে পারে। আমার কাছে এই 8খানা এক্সপেক্টেড কোয়েশ্চেন লেগেছে, এরকম কিন্তু আরও আলাদা আলাদা টিচার্সের কাছে আলাদা আলাদা কোয়েশ্চেন লাগতে পারে। তো তাই জন্য টোটাল আমি 8খানা দিয়েছি। দিজ আর জাস্ট এক্সাম্পলস টু লেট ইউ নো, যাতে তোমরা বুঝতে পারো 5 মার্কসের কোয়েশ্চেন কিরকম ধরনের হতে পারে এবং তার জন্য আমাকে কতটা লিখতে হবে। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং। স্টাফিং এর যে পয়েন্টস গুলো আছে সেগুলো চেষ্টা করবো আমরা 5টা 6টা এরকম পয়েন্টস দেওয়ার, এবং তাদের সাথে কিন্তু আমাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। প্লিজ 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য টু দ্য পয়েন্ট নয়, একটু ইলাবোরেট করতে হয় আমাদের। শুধু পয়েন্টগুলো লিখে দিলে কিন্তু আমরা ভাবি যে আমরা হয়তো অনেক তো সবটা লিখে এসেছি, কিন্তু আমাদের মার্কস সেভাবে সাফাইজ করে না। তাই জন্য প্লিজ বি ভেরি ক্লিয়ার। 2 মার্কসের জন্য 2টো পয়েন্ট লিখলেই চলে, কিন্তু 5 মার্কসের জন্য শুধু 5খানা পয়েন্ট লিখে দিয়ে চলে আসলে কিন্তু মার্কসটা আমরা সেভাবে হয়তো পাবো না। আমাদেরকে একটু হালকা এক্সপ্লেনেশন কিন্তু খুব দরকার, বিকজ এটা একটা থিওরিটিক্যাল পেপার। Next, number 2, explain the steps involved in staffing process. Staffing process এর steps manpower requirement থেকে শুরু হয় promotion অবধি। Then discuss the external sources of recruitment. Recruitment এর যে external sources আছে সেগুলোকে explain করতে হবে। Distinguish between recruitment and selection. আবারও বলছি, এটা 2 মার্কসেও হতে পারে, 5 মার্কসের হতে পারে। যেমন training and development for 2 marks as well as for 5 marks it can come. Next, discuss the steps in the process of selection. Selection এর যে বড় একটা চার্ট ছিল না, যেখানে সব টেস্ট হয়েছিল, রিটেন এক্সামিনেশন হয়েছিল, জব অফার ছিল, কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট ছিল, ওই স্টেপসগুলো এখানে স্টেপস ইন দ্য প্রসেস অফ সিলেকশন। দুটো কোয়েশ্চেন কিন্তু খুব আমরা কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে। একটা হলো স্টেপস ইন দ্য প্রসেস অফ স্টাফিং অ্যান্ড স্টেপস ইন দ্য প্রসেস অফ সিলেকশন। স্টাফিং মানে পুরো প্রসেসটা, যার মধ্যে সিলেকশন একটা পার্ট, আর সিলেকশন মানে ওই সিলেকশনের মধ্যে যে অনেকগুলো প্রিলিমিনারি ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ, ওইগুলো হলো সিলেকশনের পার্ট। হ্যাঁ, distinguish between training and development, again it can come for 5 marks, I have already said. Next, briefly explain how is training important for the employees. Importance of training bolte hobe. And lastly, distinguish between on the job training and off the job training. On the job training chilo যেখানে নাকি চাকরিতে থেকে কাজ করা, and off the job training মানে চাকরির বাইরে গিয়ে কাজ করা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার মনে হয় আমি তোমাদের সবাইকে সবটা বোঝাতে পারলাম। এছাড়াও যদি আর কিছু অসুবিধা থাকে, প্লিজ ডু লেট মি নো, আমাকে লিখবে অবশ্যই কমেন্ট সেকশনে। আই উইল ডেফিনেটলি ট্রাই টু গিভ ইউর সলিউশনস। ভালো করে এই চ্যাপ্টারটা প্রিপেয়ার করো, স্টাফিং চ্যাপ্টার, দ্যাটস মানে দিস ইজ দ্য এন্ড অফ দিস স্টাফিং চ্যাপ্টার। দিস সাবজেক্ট ইজ আ ভেরি গুড সাবজেক্ট। তোমরা এটাকে প্লিজ ভালো করে পড়ো, ডু নট ইগনোর দিস সাবজেক্ট। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।